বুয়েট পরীক্ষা সকালে আমার সিকিউরিটি রেজাল্ট প্রকাশ পায়, তো আমি সিকিউরিটি 178তম হই। তো সেটা আমি বলবো আমার কনফিডেন্স একদম অনেক বেশি বাড়িয়ে দেয়। আমি ভাবতেও পারিনি যে আমি টপ 200-এ চলে আসবো। তো এবং অ্যাডমিশন ফেজটা শুরুর থেকে আমি আসলে একটা জিনিস বলবো যে আমি কখনো প্রেশার নেই যে আমার বুয়েটে চান্স পাওয়া লাগবে, সিকিউরিটিতে চান্স পাওয়া লাগবে। আমি জানতাম যে আমি যেখানেই পড়ি আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়বো। আমি এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম রাইয়ান খলিল। আমি এবার 2024 সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় 163তম হয়ে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আমার জন্ম সৌদি আরবের মক্কা নগরীতে। শুধু আমার নয়, আমার যত ভাই বোন আছে সবার জন্ম সেখানে, এবং বেড়ে ওঠা হচ্ছে মক্কায়। জীবনের প্রথম 10 বছর কাটে এবং পরবর্তী 6 বছর আমি জেদ্দায় থাকি। আমার লেখাপড়ার শুরুটা ওখানে আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করি সৌদি আরবে, ন্যাশনাল কারিকুলামের আন্ডারেই, তবে এটা ছিল সৌদি আরবে জেদ্দা নগরীতে। তো সেখানে জেএসসি পাশ করে আমি বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে এসে মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই। তো সেখানে আসার পরে আমি আসলে অনেকগুলো চেঞ্জ আবিষ্কার করি যে সৌদি আরবের সাথে বাংলাদেশের কী চেঞ্জ, লেখাপড়ার দিক দিয়ে, আবহাওয়ার দিক দিয়ে, সব দিক দিয়েই। তো এখানে আসলে আমি দেখেছি লেখাপড়ার ইন্টেন্সিটিটাও সৌদি আরব থেকে অনেক বেশি, এবং অন্যান্য সকল ক্ষেত্রে কম্পিটিটিভনেস এগুলো সবগুলোই বাংলাদেশে, মানে এগুলো আমি কোপ আপ করতে থাকি। তবে ক্লাস 9 আমি এখানে পাশ করি। 10-এ ওঠার পর 2020 সালে যখন করোনার মহামারীর প্রকোপ শুরু হয়, তখন আমি আবার সৌদি আরবে ফেরত চলে যাই। আমার ভিসা ছিল এবং এখনও আছে, আমার ভিসা মানে রেসিডেন্ট ভিসাটা এখনও আছে। তো প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে আমি রিনিউ করি। তো ওখানে সৌদি আরব যাওয়ার পরে ওখান থেকে আর এসএসসির আগে আর ব্যাক করিনি। ওখান থেকে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা, যেখানে আমি জিএসসি পর্যন্ত পড়েছি, ওখান থেকে আমি এসএসসি পরীক্ষাটা দিই। বাংলাদেশ স্কুলের আন্ডারই জাস্ট সেন্টারটা ছিল ওখানে। তো মোটামুটি বলতে গেলে আমার এসএসসি লাইফ পর্যন্ত ওখানেই কেটে যায়। তার পরবর্তীতে এসএসসি দেওয়ার পরে আমি ছোটোবেলা থেকে আমার থেকে মানুষের এক্সপেকটেশন একটু বেশি ছিল। আমি ভালো স্টুডেন্ট, মানে যেটাকে সমাজ বলে ভালো স্টুডেন্ট, সেই টাইপের ছিলাম। সবসময় ক্লাসে ফার্স্ট হতাম। এবং আমার বাবা মার কাহিনী যদি একটু বলে রাখি, আমার বাবা হচ্ছে তখনকার সময় মাদ্রাসা বোর্ডে সারা দেশে ফার্স্ট হয়েছিল, দাখিল এবং আলিমে। এবং এখানে এসে সৌদি আরবে যে মক্কায় তিনি পিএইচডি শেষ করেছেন। পিএইচডি শেষ করে তিনি বর্তমানে মসজিদুল হারামে ট্রান্সলেটর হিসেবে কাজ করছেন। এবং আমার মাও ভালো ছাত্রী ছিলেন, উনি এখন পিএইচডি করতেছেন মক্কার উম্মুল কুরআন ইউনিভার্সিটিতে। তো সেখান থেকেই মানুষ বলতো যে তুমি যেখানে দিবা ভালো করবা। আমি এসএসসি দেওয়ার পরে নটরডেমের অ্যাডমিশন টেস্টে বসার সিদ্ধান্ত নেই এবং তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। সৌদি আরবে বসি। তো নটরডেমে পরীক্ষা যেদিন আমার মনে হয় 12 তারিখ না 13 তারিখ ছিল জানুয়ারির, তার 3 দিন আগে আমি ফ্লাইট টিকিট কাটি যে বাংলাদেশে আসবো। কিন্তু দুর্ভাগ্যবশত যে আমার কোভিড টেস্ট, যে ফ্লাইটের যে কোভিড টেস্ট করানো লাগে 48 ঘন্টাকে, সেটাতে আমার পজিটিভ আসে, যার কারণে আমি আর এক সপ্তাহ ট্রাভেল করতে পারিনি। তো আমি নটরডেমের পরীক্ষাটা মিস করি। যদিও আমার প্রিপারেশন ভালো ছিল, তবুও মানে মিস হয়ে যায়। তবে তারপরে আমি শেষ পর্যন্ত বাংলাদেশ ঢাকা কলেজে ভর্তি হই এবং ক্লাস শুরুর এক সপ্তাহ আগে আসি। এসে আমি আমার খালার বাসা খিলগাঁও তিলপাড়া, সেখান থেকে আমি প্রথমে কলেজের বাসে যাতায়াত শুরু করি ঢাকা কলেজে। তো আমার এক্ষেত্রে সবার প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে যাতায়াতটা। কারণ যেখানে আমার সময় লাগছে 15 মিনিট, কলেজের বাসে যেতাম, আসতে সেখানে লেখা যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে নতুন ছিল। আমি আসলে ঢাকার ট্রাফিক বা এই সকলের সাথে পরিচয় ছিলাম না। দেখা যেত যে আমি সারাদিন ট্রাভেল করার পরে অনেক টায়ার্ড হয়ে যেতাম। তো তখন পর্যন্ত আসলে বাংলাদেশে, আমি যেহেতু সৌদি আরবে ছিলাম, বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েট, ডিইউ হয়তো এগুলো নাম শুনেছি, বাট এগুলোতে অ্যাডমিশন প্রসিডিউর বা এটার জন্য যে এত হার্ডওয়ার্ক করা লাগে এইসব আমার কোনো ধারণাই ছিল না। বাংলাদেশে যখন আসি কলেজে ভর্তি, তখন থেকে আস্তে আস্তে আমি ফ্যামিলিয়ার হওয়া শুরু করি। আমার ফার্স্ট ইচ্ছা ছিল আমি হয়তো এইচএসসি পাস করে দেশের বাইরে চলে যাব, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি। তো আমি সিদ্ধান্ত নিই যে বাংলাদেশে হয়তো অ্যাডমিশন টেস্ট দিব,
তো আমি এটা বুঝতে পারি যে অ্যাডমিশন টেস্টে ভালো করতে হলে আমার একাডেমিকের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে এবং প্রত্যেকটা জিনিসের বেসিক ঠিক রাখতে হবে এবং তার উপর এনাফ প্রবলেম সলভিং করতে হবে। তো আমি আসলে সেটার চেষ্টা করি প্রথম থেকে, কিন্তু এই যে বাংলাদেশের এসে কোপ আপ করে নেওয়া আবহাওয়ার সাথে এবং এই ট্রাফিক এইসবগুলোর কারণে আসলে সম্ভব হয়ে ওঠে না। দেখা যেত যে আমি কলেজে যাচ্ছি সেটাই ওইটুকুই, আর এর বাইরে হয়তো রাতে এসে একটু অনলাইন ক্লাস করছি, এর বাইরে আর তেমন কিছু সম্ভব হয়নি। তো একসময় 2023 সালের সেপ্টেম্বর মাসে, 2022 সালের সেপ্টেম্বর মাসে আমি চিন্তা করলাম যে না, এভাবে সম্ভব না। তখন আমি ঢাকা কলেজের যে হোস্টেল সেখানে ওঠার সিদ্ধান্ত নেই, যদিও সেটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি কখনো বাবা মাকে ছেড়ে থাকিই নাই, সেখানে বাংলাদেশে এসে আবার হোস্টেলে, যেখানে থাকাটা একটু চ্যালেঞ্জিং। তো সেখানে ওটার সিদ্ধান্ত নেই, তবে আমি ইভেন্চুয়ালি হোস্টেলে উঠি এবং আমি বলবো সেটা ছিল আমার লাইফের বেস্ট ডিসিশন, অ্যাটলিস্ট ইন্টার লাইফের। কারণ সেখানে যাওয়ার পর 1 নম্বর হচ্ছে আমার সময় অনেক বেশি বেঁচে যায়, এবং 2 নম্বর হচ্ছে আমার যে যারা রুমমেট ছিল, আমি 2 জন না বিশেষ করে বলবো, বাঁধন এবং মুগ্ধ, ওদেরকে দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হই। ওরাও বুয়েট এবং ডিউ টার্গেট করে পড়াশোনা করতো। তো আমি দেখতাম যে ওরা সিলেবাসে বলেও আর যে সব দিক থেকে আমার থেকে অনেক আগানো। তো আমি আসলে প্রথমে একটু ডিপ্রেস লাগতো যে এত বেশি পিছিয়ে পড়া। দেখা যেত আমি কোনো বইয়ের কোনো ম্যাথও সলভ করে নেই, জাস্ট হচ্ছে কলেজের ক্লাসগুলো করছি, এবং আমি কোনো প্রাইভেটও পড়তাম না, কোনো দিন প্রাইভেটও পড়ি নাই। অনলাইনে আমার ঢাকা কলেজের টিচাররা কিছু ক্লাস নিয়েছিল, আমি ভাবতাম যে ওইটা দিয়ে হয়তো কভার হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আমি আস্তে আস্তে বুঝতে পারি যে না, আমার এর থেকে আরও অনেক বেশি লেখাপড়া করা লাগবে। তখন আমি সারওয়ার হোসেন ইমন ভাইয়ের এওসি ফিজিক্স কোর্সে ভর্তি হই, এবং অভিযুক্ত তুষার ভাইয়ের যে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো ছিল ওগুলো করি, আর কেমিস্ট্রি হচ্ছে হিমেল ভাইয়ের ক্লাসগুলো আমি দেখা শুরু করি। তো এইভাবে করে লাস্টের 3 মাস আমি লেখাপড়া করে অনেক লেখাপড়া করেছি ফার্স্ট ইয়ার ফাইনালের আগে। তো ইয়ার ফাইনালে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা মোটামুটি রেজাল্ট হয়, এত বেশি খারাপও না। তো সেকেন্ড ইয়ারে ঘোরাঘুরিতে অনেকটা সময় চলে যায়, এবং পরবর্তীতে আমার মামাতো ভাই, যে আসলে আমার অনেক আমার আপন ভাইয়ের মতো, তার মৃত্যুতে আমি আসলে একটা শক খাই, এবং এটা কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগে যায়। এবং এরপরে রমজান মাস চলে এসে, রমজানের আগেই আমি বাংলাদেশ সৌদি আরব থেকে মুভ করার পর প্রতি রমজানই আমি আমার বাবা মার কাছে যেতাম। তো এই রোজায় তার ব্যতিক্রম হয়নি। আমি বাবা মার কাছে চলে যাই এবং প্রায় 1.5 মাসের মতো সেখানে ছিলাম। ওখানে গিয়ে আসলে তেমন খুব লেখাপড়া করতে পারিনি। তো দেখা গেছে ফার্স্ট ইয়ার সিলেবাস মোটামুটি কভার থাকলেও সেকেন্ড ইয়ারে অনেক বেশি গ্যাপ পড়েছে, অনেক বেশি। তো আসার পর সাথে সাথে আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়। তো আমি দেখি যে আমার তো আসলে কোনো সিলেবাসই শেষ হয়নি। আমার নিজের কাছে অনেক ডিপ্রেস লাগা শুরু করে, যে একদিকে হচ্ছে আমার বাবা মাকে ছেড়ে আসার যেটা আমার কষ্ট লাগছিল, তার পাশাপাশি আমি সিলেবাস কভার করা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি। তো তখন আসলে আমি টেস্ট পরীক্ষাটা এক প্রকার টেস্ট মুখস্থ করে আমি পরীক্ষাটা দিই। এটাকে জানি না কেউ বিশ্বাস করবে নাকি, তবে এটাই সত্যি যে কোনো রকম টেস্টে পাশ করি আমি। পাশ করার পর আমি ভাবলাম যে না, এবার একটু সিরিয়াসলি 2টা মাস যদি কষ্ট করতে পারি তাহলে হয়তো এইচএসসিতে একটা ভালো রেজাল্ট আনতে পারবো। তো আমি তখন আমার সামনে আসে এসএসসির এফআরবি কোর্সটা। তো আমি সাথে সাথে ভর্তি হয়ে যাই, এবং যে চ্যাপ্টার, এবং পরবর্তীতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি, এবং আলহামদুলিল্লাহ সেখানে একটা ভালো ফলাফল অর্জন করে আমি উত্তীর্ণ হই। তো এইচএসসির আগে যে এই 2 মাসে আসলে আমি দেখা গেছে যে আমি আগে হোস্টেলে যখন থাকতাম তখন উইকেন্ড হয়তো আমার খালার বাসায় আসতাম, বাট হোস্টেলে এই 2 মাসে আমি আসলে একদম কমিটেড ছিলাম যে আমি কোথাও যাব না, আমি এখানে থেকেই লেখাপড়া করবো। ইভেন কি ঈদের সময় আমি হয়তো 2 দিন না 3 দিনের জন্য এসেছিলাম, আবার হোস্টেলে ব্যাক করি। তো ওই সময় থেকেই আসলে আমি সিরিয়াসলি যে মেইন লেখাপড়াটা ওইটা শুরু করি। এটা এর আগে ফার্স্ট ইয়ারে একটু লেখাপড়া করেছিলাম। তারপর আমি ভেবেছিলাম যে এইচএসসির পরে একটু রিফ্রেশমেন্টের দরকার আছে, হয়তো একসাথে একটু ঘোরাঘুরি করবো, কিন্তু স্বাভাবিকভাবেই আমি যেহেতু একটা অ্যাডমিশন স্টুডেন্ট সেই সময়টা পাইনি। আমি একদিন মনে হয় যেদিন পরীক্ষা শেষ হয়েছে তারপরের দিন থিওরি পরীক্ষার পরের দিন বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের খেলা ছিল, ওটা মাঠে দেখতে গেছিলাম ফ্রেন্ডের সাথে, বাস এরপরে আবার এসে লেখাপড়া শুরু করি। এবং অ্যাডমিশন ফেজটা শুরুর থেকে আমি আসলে একটা জিনিস বলবো যে আমি কখনো প্রেশার নেই যে আমার বুয়েটে চান্স পাওয়া লাগবে, সিকিউরিটিতে চান্স পাওয়া লাগবে। আমি জানতাম যে আমি যেখানেই পড়ি আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়বো। আমি এটা পাবলিকে পড়ি কিংবা আমার হয়তো প্রাইভেটে পড়াতে আমার সামর্থ্য ছিল না, তবে আমার বাবা আমাকে সবসময় আসার ভিতরে সমস্যা নাই, তুমি
চেষ্টা করে যাওয়া, হলো হলো, না হলে নাই। তো আমি দেখা গেছে যে একটু চাপটা কমানোর জন্য আমি দেশের বাইরে কিছু স্কলারশিপ, যেমন তুর্কি বুর্সলার স্কলারশিপ, এই টাইপের কয়েকটা স্কলারশিপ অ্যাপ্লাই করে রেখেছিলাম, যে আমি মনে মনে ভাবতাম যে বুয়েটে না হলে কি হয়েছে, এগুলোতে চলে যাবো, সমস্যা নেই। তো আমি আসলে ওই প্রেশারটা না নিয়ে পড়ালেখা শুরু করি। তবে অ্যাডমিশন টাইমে আসলে প্রেশার না নিয়ে যতই চেষ্টা করি থাকা যায় না, ইভেনচুয়ালি ওই প্রেশারটা চলেই আসে। তো দেখা গেছে যে আমি উদ্ভাসে ভর্তি হই, এসিএসসি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হই, এবং উদ্ভাসে ফুল কোর্সে ভর্তি হলে আমি উদ্ভাসে কোনো ক্লাস করি নাই, শুধু পরীক্ষাগুলো দিয়েছি। তো যখন উইকলিগুলো দিতাম, অবশ্যই আমার শুধু একাডেমিকের বেসিক, নর্মাল একদম বেসিক দিয়ে আমি উইকলিগুলো, হ্যাঁ এটা সত্যি যে অ্যাডমিশনে একাডেমিকের বেসিকের উপরেই অ্যাডমিশনটা, তবে অফকোর্স অ্যাডভান্স প্রবলেম সলভ করা লাগে, যেরকম আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো উদ্ভাসের উইকলিতে আমার যারা দিয়েছে তারা জানে আমার মার্ক আসতো, গড়ে মার্ক আসতো 110, 111, এবং আমার অনেক কিছু কিছু উইকলিতে আমার 65-70 করে মার্ক আসছে, 80 মার্কও আসছে এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে। তো আমি আসলে ওই সময় অনেক বেশি ডিপ্রেস লাগে যে আমি কি আশা করতেছি, আমি বুয়েট সিএসসি আশা করতেছি, আর আমার র্যাঙ্ক আসে 2000-3000। তো আমি ভাবছিলাম যে হয়তো বুয়েটে আসবে না, অন্য কোথাও দেখি, বুয়েটের আশাটা প্রায় আমি ছেড়েই দিই। তখন আমার বাবা মা বলে যে আচ্ছা বুয়েট তুমি চেষ্টা করো, আমি জানি তোমাকে দেওয়া হবে, আর যদি নাও হয় সমস্যা নাই, তুমি যে কোনো একটাতে, আজকে এখনকার দিনে আমার বাবা মা আমার মধ্যে বিশ্বাস করে যে এখনকার দিনে আসলে ইউনিভার্সিটির থেকে মেইন হচ্ছে আমি যে কী সাবজেক্ট নিয়ে পড়তেছি, কীরকম লেখাপড়া করতেছি, সেই বিষয়ে কীরকম রিসার্চ করতেছি, যেটা আমি এখনও ফার্মলি বিলিভ করি। তো আমার বাবা মা এটাতে বিশ্বাসী ছিল যে তুমি যে কোনো এক জায়গা থেকে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়লেই হলো, যে এখনের যুগে আসলে স্কিলসটাই মেইন। তো এইভাবে আমার বাবা মা, আমার বড় বোন আমাকে সাপোর্ট করে। আর তার পাশাপাশি আমি একজন নাম বলবো আমার খালাতো বোন, যে জাপানা থেকে বুশরাপু, সে আসলে আমাকে সারা জীবন অনেক কিছুতেই গাইড দিয়েছিল। যে এখানে সে বললো যে তুই টেনশন করিস না, তুই পরীক্ষাতে তুই সব জায়গাতে টপ করবি। আমি বললাম যে কী বলতেছো, আমার উদ্ভাসের র্যাঙ্কিং আসে 1700-1800, আর তুমি বলতেছো আমি এখানে টপ করবো। তো বলে যে না তুই করবি। তো আমি তখন সেখান থেকে একটা মোটিভেশন পাই যে আমার উপর সবাই এত বিশ্বাস করতেছে, আমি চেষ্টা করেই দেখি। তো এখান থেকে আমি উইকলিগুলো দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এসিএস এর ক্লাসগুলো করতেছি নিয়মিত। তো দেখা গেছে যে এসিএস উইকলি শেষ হওয়ার পর যে মডেল টেস্ট শুরু হলো, সেখানে আমি একটা হিউজ জাম্প দেখতে পেলাম, কারণ আমার এসিএস এর ক্লাসগুলো করেছিল, তার সাথে প্রবলেম সলভ করেছিল। তো দেখা গেছে আমি উইকলিতে যেমন করতাম, মডেল টেস্টটা অনেক ভালো করতেছে। উইকলিতে আমার অ্যাভারেজ র্যাঙ্কিং ছিল 1700 সামথিং। মডেল টেস্ট যখন দেওয়া শুরু করলাম, তখন আমার র্যাঙ্কিং সেখান থেকে একদম 300-400-র মধ্যে চলে আসলো। তো আমি এখান থেকে একটা কনফিডেন্স বুস্ট পেলাম যে যাক, এসিএস এর ক্লাস করে এসিএস এর নোটগুলো দেখে হয়তো আমার এটাই আমার দরকার ছিল, যে আসলে আমি এটা থেকে এতটা উপকৃত হয়েছি যে আমি একদম চোখের সামনে দেখতে পেলাম যে কীভাবে আমার প্রোগ্রেসটা হয়েছে। তো আমি তখন আরও বেশি চেষ্টা করা শুরু করি, এবং সব প্রবলেম সলভ করি, ফিজিক্স কেমিস্ট্রির কনসেপ্টগুলো বুঝে প্রবলেম সলভ করি, এবং পাশাপাশি হাজারি স্যারের, আমার ইন্টার লাইফ আসলে বায়োলজি ছাড়া কোনো বই পড়া ছিল না, তো আমি তো হাজারি স্যারের বইটা সঞ্জয় দা যেভাবে দেখিয়ে দিত সেভাবে পড়ার চেষ্টা করি। এবং ম্যাথে আমার একটু খারাপ লাগতো যে আমার যদি ম্যাথে কোনো বই সলভ করা নেই, অভিজিৎ তুষার ভাইয়া বলতো যে যে কোনো চ্যাপ্টার শেষ করার পরে যেই বইটাই করে থাকো, কেতাব সাব দরকার নেই, যেই বই করে থাকো সেই বইয়ের সবগুলো প্রবলেম সলভ করো। কিন্তু আমি বলতাম যে আমার তো কোনো বই সলভ করা হয়নি। তো তখন দেখা গেছে রাকিবুল ভাই এখানে একটা কথা বলছিল যে বইয়ের প্রবলেম যদি সলভ না করাও থাকে সমস্যা নেই, তুমি কনসেপ্টগুলো বুঝে অন্যান্য সোর্স থেকে বা বইয়ের থেকে যেগুলো সহজ লাগে ওগুলো সলভ করো। তো আমি আসলে এটাই করি যে ক্লাসের প্রবলেমগুলোই মেনলি সলভ করি, ক্লাসে যে নোটগুলো দিয়েছিল সেগুলো আমি বারবার সলভ করতে থাকি। দেখা গেছে যে ওগুলো আমার হাত চলে আসে। এর পাশাপাশি হয়তো কনসেপ্ট বুক থেকে বা হালকা পাতলা রিসোর্স থেকে আমি দেখার চেষ্টা করি, এবং দেখা গেছে উদ্ভাসের মডেল টেস্টে আমার র্যাঙ্ক হালকা করে এগিয়ে থাকে। আমি সর্বশেষ পর্যন্ত মানে 233 সামথিং এরকম হচ্ছিল আমার হাইয়েস্ট র্যাঙ্ক। তো আমি ভাবলাম যে না, বুয়েটে ইনশাল্লাহ এসে পড়বে, বুয়েটে চান্স হয়ে যাবে, হয়তো সিএসসি পাবো কিনা জানি না, সিকিউরিটি ভর্তি হয়ে যাবো। তো অ্যাডমিশন টেস্ট চলে আসে। প্রথমে ছিল এমআইএসটি পরীক্ষা এত প্রিপারেশনে দেওয়া হয়নি। এমআইএসটির পরে বুয়েট প্রিলি ছিল। আমি বুয়েট প্রিলি নিয়ে এত টেনশন করিনি, কারণ ভাইয়েরা বলছিল যে যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছে ওদের প্রিলি এমনিতে হয়ে যাবে। তো আমি ভাবছি আমি উদ্ভাসে মডেল টেস্ট দিই, প্রিলি মডেল টেস্ট, সেখানেও ভালো আসে মার্ক, এবং প্রিলি পরীক্ষা আমি খুব চিলমুডি দিয়েছিলাম, আমার কোনো সমস্যা হয়নি, এবং আলহামদুলিল্লাহ
উত্তীর্ণ হয় প্রিলি পরীক্ষায়। এবং প্রিলির পরে ছিল ডিউ এক্সাম। ডিউ এক্সামে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়া থাকলে আমার বায়োলজিটা আসলে একদমই পড়া হয় নাই। আমার দেখা গেছে এক্সামের আগে 2 দিন আমি পড়েছিলাম মনে বায়োলজি, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের বায়োলজি কোশ্চেনগুলো মুখস্থ করে গেছিলাম, যেটা আসলে কোনো কাজে দেয় নাই। তো ডিউ এক্সামের দিন আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দাগিয়ে বায়োলজিতে গিয়ে একদম মানে হয়ে গেলাম যে আসলে তো আমি বললাম সমস্যা নেই, আমার তো যে যেরকম দেই আলহামদুলিল্লাহ একটা এরকম পেলেই হলো। তো ডিউ এক্সামটাই দেই মোটামুটি। তারপরে ডিউ এক্সাম দিয়ে আমি চট্টগ্রাম চলে যাই সিকিউরিটি পরীক্ষা দেওয়ার জন্য। এবং তখন আসলে আমি এর আগে একটা কথা বলে নিই যে এসিএস এর ক্লাসগুলো যে আমি করেছিলাম সেগুলো রিভাইজ দিতে আমার একটু সমস্যা হয়ে গেছিলো, কারণ দেখা গেছিলো যে আমরা ভেবেছিলাম আমাদের বুয়েট পরীক্ষাটা হয়তো রমজানের পরে হবে, কিন্তু হঠাৎ করে 2 মাস আগে চলে আসলো। তখন রিভাইজ দেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে 3টা মেগা এক্সাম হয়েছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 3টা মেগা এক্সামের আগে আমি এর আগে যে ক্লাসগুলো করছিলাম এগুলো রিভাইজ দিয়ে নিয়েছিলাম। তো যেহেতু আমার রিভাইজ দেওয়া ছিল পরীক্ষার আগে, আমার কোনো সমস্যা হয়নি মোটামুটি। তো সিকিউরিটির পরীক্ষায় আমরা সবাই জানি কোশ্চেনটা একটু অন্যরকম হয়েছে। তো এই কারণে আমি ভাবছিলাম যে কী করলাম, আমার তো পরীক্ষা তো ভালো হলো না, আমার কাছে নিজের কাছে একটা খারাপ লাগা শুরু করলো। তবে আমি তখন বুঝলাম যে না, আর 5 দিন পরে বুয়েট পরীক্ষা, এখন যদি এইসব নিয়ে মাথা ঘামাই তাহলে কিন্তু হবে না। তো আমি সিকিউরিটি পরীক্ষাটার কথাটা মোটামুটি ভুলে গিয়েই আমি বুয়েটের পরীক্ষার প্রিপারেশন, পুরোদমে রিটেনের প্রিপারেশন নেওয়া শুরু করি। তো বুয়েট পরীক্ষার ইভেন্চুয়ালি চলে আসে। বুয়েট পরীক্ষার আগে 2 দিন আমি আসলে তেমন লেখাপড়া করিনি, রেস্ট নেওয়ার চেষ্টা করছি। এবং স্লিপ, যেহেতু সাউন্ড স্লিপ এবং খাওয়া দাওয়া এগুলো বেশি গুরুত্ব দিয়েছি, কারণ বুয়েট পরীক্ষার দিন যেন আমি কোনোভাবে অসুস্থ না হয়ে যাই, আল্লাহ না করুক। এবং আমি ব্রেক করার জন্য বলবো না, আমি জুনিয়রদের অ্যাডভাইস হিসেবে বলবো, আমি অনেক বেশি তাহাজ্জুদের নামাজ পড়তাম। একটা কথা আছে যে কেউ যদি কোনো জিনিস চায় কিন্তু তাহাজ্জুদের নামাজ না পড়ে, আমরা যারা মুসলিম আছি তাদের কথা বলতেছি, তাহাজ্জুদের নামাজ না পড়ে সে আসলে মন থেকে সেটা চায় না। তো আমি আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে নামাজ রোজা, আমার বাবা আমাকে এভাবে শিক্ষা দিয়েছে যে আমি জানি আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আখিরাত। দুনিয়ার কোনো সাকসেসই আসলে সাকসেস না আমার কাছে, যে যেদিন আমি জান্নাতে প্রবেশ করতে পারবো সেটাই আমার কাছে সাকসেস। তো সেখান থেকে আমি নামাজের পাশাপাশি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে অনেক চাইতাম যে আল্লাহ, তুমি যেখানে আমার ভালো লাগছো সেখানে আমাকে তুমি চান্স পেয়ে দাও, এবং আমার বাবা মা যেন আমার অ্যাচিভমেন্টে খুশি থাকে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে। বুয়েট পরীক্ষার সকালে আমার সিকিউরিটি রেজাল্ট প্রকাশ পায়, তো আমি সিকিউরিটি 178তম হই। তো সেটা আমি বলবো আমার কনফিডেন্স একদম অনেক বেশি বাড়িয়ে দেয়। আমি ভাবতেও পারিনি যে আমি টপ 200-এ চলে আসবো। তো আমি আলহামদুলিল্লাহ এরকম একটা হ্যাপি মোডেই এই বুয়েটে পরীক্ষা দিই। বুয়েটে পরীক্ষার হলে যাই, আমার সিট পড়েছিল মেকানিক্যাল বিল্ডিংয়ে। তো সেখানে গিয়েও আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। অবশ্যই একটা নর্মাল প্যানিক চলে আসে, কিন্তু দেখি যে ওখানে গিয়ে আমি আমার ঢাকা কলেজের 3জন বন্ধুকে আবিষ্কার করি, সেটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল। তারা প্রথম বইয়ের পরীক্ষা শুরু হওয়ার আগে আমি তো 2 ঘন্টা আগে চলে গেছিলাম, 1 ঘন্টা আমি তাদের সাথে আড্ডা দিই, কারণ হয়তো অনেকে বই নিয়ে বসেছিল, অনেকে মোবাইলে স্লাইড পড়তেছিল, কিন্তু আমি ভাবলাম যে এগুলো করলে এখন মাথাটা শুধু হ্যাং হয়ে যাবে, দরকার নাই। তো আমি তাদের সাথে আড্ডা দিই, কী অবস্থা, কী প্রিপারেশন, ভবিষ্যৎ লাইফের প্ল্যান কী, এরকম দিতে দিতে দেখা যায় যে আমার ব্রেনটাও আরও বেশি ফাংশন করা শুরু করে, কারণ আমি প্যানিক থেকে একটু মুক্ত থাকি। এবং ইভেনচুয়ালি বুয়েটের পরীক্ষা শুরু হয়, এবং বুয়েটের পরীক্ষার আমার একটা স্ট্র্যাটেজি ছিল যে আমি যা পারি তা দিয়ে আসবো, কোনো কঠিন কোশ্চেন দেখলে বসে থাকবো না। আমার কলম 2 ঘন্টা চলবে। অপূর্ব দাদা একটা কথা বলেছিল যে তোমার কলমের কালি শেষ হয়ে না যাওয়া পর্যন্ত তোমার কলম চলবে। এবং অভিজিৎ তুষার ভাইয়াও পরীক্ষার আগের রাতে একটা ভিডিও বানিয়েছিল, যেটা আমি বলবো অনেক হেল্পফুল ছিল আমার, যে উনি কিছু স্ট্র্যাটেজির কথা বলছে, প্রথমে 10টা, এরপরে 10টা, এইভাবে। তা আমি সেম স্ট্র্যাটেজিতে আমি ফার্স্টে ফিজিক্স দিয়ে স্টার্ট করি। ফিজিক্সে আমার স্ট্রং জোন ছিল প্রথম থেকেই, এবং ফিজিক্সে দেখা গেছে 14টার মধ্যে আমি প্রথম রানে 11টা অ্যান্সার করে ফেলি। এবং কেমিস্ট্রি থেকে আমার একটু সমস্যা হয়, কেমিস্ট্রিতে আমার থিওরিটিক্যাল পার্টগুলোতে একটু দুর্বলতা ছিল, বিশেষ করে আমাদের এই সময় নামকরণ থেকে, এবং সম্ভবত জৈব রসায়ন থেকে 2টি আসছিল এরকম নামকরণ, আরেকটা কি যেন মানে স্ট্রাকচার থেকে একটা কোশ্চেন আসছিল, যেটা আমি পড়িই নেই। তো ওই দুটো আমি দেখার সাথে সাথে স্কিপ করি, এবং আরেকটা কোশ্চেন ছিল মনে হয় ওইটা আমি স্কিপ করি, যে অনেকের কাছে এটা সহজ ছিল, কিন্তু আমি আসলে সেটা যেহেতু পড়া ছিল না, সো আমি এগুলো স্কিপ করি। কেমিস্ট্রিতে মনে হয় 8টার মতো অ্যান্সার করি,
এবং ম্যাথে এসে আমি ম্যাথে আমার সবচেয়ে বলতে উইক জোন, যদি বলি উইক জোন না, মানে আমার ম্যাথটাকে একটু ভয় লাগতো, যেহেতু আমি বইয়ের প্রবলেমগুলো সলভ করি নাই, কেতাব স্যার বলে ডিসিএস স্যার বলে কোনো বইয়ের প্রবলেম সলভ করি নাই। আমি ভাবতাম যে যদি এরকম কোনো প্রবলেম চলে আসে আমি না পারি তাহলে আমি পারবো না, কিন্তু পরে কিন্তু আমি দেখলাম যে ম্যাথের প্রবলেমগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ক্যাচ করা যাচ্ছে। তো সেখানে ম্যাথের থেকেও আমি 5টা বাদে প্রথম রানে অ্যান্সার করে ফেলি। তারপরে আমি আবার সেকেন্ড রান শুরু করি, সেকেন্ড রানে আরও 3-4টা সলভ করি, সব 3 সাবজেক্ট মিলায়। দেখে আমি বুয়েট পরীক্ষার হলে 6টা না যেন 7টা রান দিয়েছিলাম। এটা আমি বলবো আমার সবচেয়ে হেল্প করছে। আমি যদি আমার প্রথম যদি আমি এটা না করতাম আমার র্যাঙ্ক হয়তো 60-60 চলে যেত। আমি এতগুলো রান দেওয়ার কারণেই আমি আসলে আমার মাথাটা নতুন করে খুলছে। আমার একটা কথা বিশ্বাস ছিলাম যে সাগরে যখন মাছ ধরতে যাব উপরে কয়েকটা মাছ দেখা যাবে, কিন্তু যখন নিচে ডাইভ দিব তখন দেখবো আরো কত মাছ। তো বুয়েট ভর্তি পরীক্ষাটা আসলে এরকমই, প্রথম রান দেওয়ার সময় আসলে মনে হয় না আমি এতগুলো পারবো, কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ এই রানগুলো দেওয়ার পরে দেখা গেল যে না আলহামদুলিল্লাহ মোটামুটি 33-34টার মতো আমি অ্যান্সার করছি, 32টার মতো একদম শিওর, এবং বাকিগুলো পার্সিয়াল অ্যান্সার করে। তো আলহামদুলিল্লাহ বুয়েট পরীক্ষা থেকে বের হয়ে আসি। কিন্তু বের হয়ে অনেকে বলতেছিল বইটা কোশ্চেন পেপার সোজা হয়েছে, যারা 35টা অ্যান্সার করে নাই ওরা হয়তো সিএসসি ট্রিপল কিছুই পাবে না, এরপরে মেকানিক্যাল পেলে পেতে পারে 300 পরে চলে যাবে। আমি বললাম কি বলতেছে এগুলা, আমি তো 30টা ভালো করে অ্যান্সার করে বাকি 4টা নর্মালি অ্যান্সার করছি। তো আমি আসলে অনেকের টেন্ডেন্সি থাকে যে বাসায় এসে উত্তর মিলানোর কোশ্চেনের সাথে, আমি এটা কোনো দিনই করি নাই, কারণ আমি বললাম যে লাভটা কি, শুধু শুধু মন খারাপ হয়ে পড়ে থাকবো, আর দরকার নেই। আমি বাসায় এসে আমি এই 5 মাস অনেক কষ্ট করছি, রেজাল্ট যা হওয়ার হবে একটা ট্যুর দিই। আমি নারায়ণগঞ্জ যাই, সেখান থেকে কুমিল্লা যাই, একটা মানে আমার দাদা বাড়ি যাই, আমার খালাতো ভাইয়ের বাসা ছিল সেখানে যাই, একটু রিফ্রেশ থাকার চেষ্টা করি। এবং আমি জানতাম যে আমি ভাবছিলাম যে বুয়েটের রেজাল্টটা তো বুয়েটের মার্চের 31 তারিখ দিবে, যেটা বুয়েটের সার্কুলারে বলা ছিল। আমি জানতাম না যে বুয়েটের রেজাল্ট আগেও দিতে পারে। তো আমার সৌদি আরবে যাওয়ার টিকিট কাটা ছিল মার্চের 22 তারিখ, হ্যাঁ 22 তারিখ না 23 তারিখ এরকম। তাই ভাবছিলাম যে হয়তো রোজায় তো আর ভর্তিও নিবে না, কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, এসে ভর্তি হবো যদি চান্স পাই ইনশাআল্লাহ। আর যদি না হয় তাহলে তো সিকিউর ওয়েটেড, তো এপ্রিল 28 তারিখ ভর্তি, আমি এসে ভর্তি হবো। আমি ভাবছিলাম যে হয়তো বুয়েটে আমি সিএসসি ট্রিপল পাবো না, তবে চান্স পাবো এটা আলহামদুলিল্লাহ মোটামুটি শিওর ছিলাম, তবে হয়তো উপরের দিকে সাবজেক্টগুলো আসবে না। তো 19 তারিখ সকালে সবাই বললো যে আজকে তো বুয়েটের রেজাল্ট দিবে, আমার বন্ধুরা বললো। আমি বলি কি বলো, কেমন সম্ভব? আমি প্রথমে বিশ্বাস করি নাই, পরে বিকালের দিকে দেখি যে সবার আগ্রহ বেড়ে গেছে, অনেকে বুয়েটের ব্যাক এন্ড সার্ভারে কোড চেক করতেছে যে এইচএসসি 22-এর রেজাল্ট সরায় এইচএসসি 23-এর রেজাল্ট ঢুকে গেছে। এগুলো আমার ফেসবুকে পোস্ট দেখে আমার ভিতরে একদম হার্টবিট অনেক বেড়ে যায়। আমি ওই মুভমেন্টটা এক্সপ্লেন করতে পারবো না আমার কীভাবে কাটছে। তো দেখলাম যে হঠাৎ করে আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে হয় আমার তো পজিশন আসবে না, তাই ও বলতেছিল আমারও তো ভালো পজিশন আসবে না। তারপরে হঠাৎ করে রেজাল্টটা প্রকাশিত হলো, আমি পিডিএফে ঢুকার পরে আমি ভাবছিলাম যে প্রথম থেকে চেক করে যাবো, সার্চ দিয়ে চেক করবো না, কারণ সার্চ দিয়ে যদি না পাই তাহলে আমি নিজেও জানি না আবার কী অবস্থা হবে। কিন্তু পরে দেখলাম যে অনেকগুলো রেজাল্ট এবং স্ক্যাটার্ড, মানে আমি যে ফাইলটাতে ঢুকেছিলাম এটাতে কোনো সিরিয়াল ছিল না। পরে আমি আল্লাহর নামে সার্চ দিই, আমার নাম RAY সার্চ দেওয়ার পরে RAYY সার্চ দেওয়ার পরে একটা রেজাল্টে আসে। আমি দেখি রাইয়ান খলিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পাশে 163 লেখা। আমি আসলে প্রথম বিশ্বাস করতে পারিনি যে এটা কি আমার পজিশন নাকি কোনো সিরিয়াল নাম্বার। পরে আমি মোবাইলটা ধরে এরকম স্টিল হয়ে বসেছিলাম। পরবর্তীতে আমি একটু স্ক্রল করি যে দেখি কলমের উপর কি লেখা, মেরিট পজিশন লেখা কিনা। পরে দেখি হ্যাঁ মেরিট লেখা। তারপরে আমি একটা চিৎকার দিই, সাথে সাথে আমার অবভিয়াসলি আমার বাবা মার সাথে ছিল না, থাকলে হয়তো অনেক আমার ভালো হতো, কিন্তু বাবা মা সৌদি আরব ছিল, আমি আমার খালার বাসায় ছিলাম। তো আমার খালু ঘুমাইতেছিল, ঘুমাইতে উঠে গেছে, কি হয়েছে আমি বললাম যে আমি তো বুয়েটে 163তম হয়েছি। তো সাথে সাথে আমি গিয়ে সেজদায় লুটাই পড়লাম। আমি ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ কোনো বড় অ্যাচিভমেন্ট হলে আমি সবার আগে অলমাইটি আল্লাহ, যার কারণ যে আমি সবকিছু সম্ভব করছে, তাকে শুক্রিয়া জানার জন্য সেজদায় লুটাই পড়ি। এবং আমার খালামণি জানামাজে নামাজ পড়তেছিল, দেখা গেছে তাকে এক প্রকার ধাক্কা দিয়েই আমি সেজদায় চলে যাই। এবং আমার খালুর সাথে সাথে আমার খালামণি সবাই অনেক খুশি হয়, খালু ফোন দিয়ে সবাইকে জানাতে থাকে। দেখা গেছে 10 মিনিটের মধ্যে 30-40 জন অলরেডি জানানো শেষ। আমি আমার সাথে আমার মাকে ফোন করি, মা হয়তো ঘুমাচ্ছিল, বাবাকে ফোন করি, বাবা অনেক খুশি হয় এবং পরবর্তীতে মাকে জানাই। তো এই আর কি আমার এটা হচ্ছে বুয়েটের রেজাল্টের এক্সপিরিয়েন্স, যেটা আমি কোনোদিনও ভুলবো না আলহামদুলিল্লাহ।
তো এই আর কি আমার অ্যাডমিশন জার্নিটা, যে আমি বলবো যে হার্ডওয়ার্ক ছাড়া আসলে কিছুই হয় না। হার্ডওয়ার্ক লাগবে। যদি বুয়েটে চান্স পেতে চাই, বুয়েটে একটা ভালো বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে চাই, আমার অবশ্যই হার্ডওয়ার্ক করা লাগবে। এবং এর পাশাপাশি আমি বলবো যে আমি জানি এই ভিডিওটা ক্লাস 8, 9, 10 অনেক বাচ্চা দেখবে। আমি বলবো যে তোমাদের টার্গেট কখনোই বুয়েট হওয়া উচিত না, কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া উচিত না। তোমার টার্গেট, তোমার চিন্তাধারাকে আরও বড় করতে হবে। কারণ আমরা এমন একটা যুগে বর্তমানে বসবাস করছি যে বুয়েট বলি বা সিকিউরিটি বলি, ভার্সিটি আসলে ম্যাটার করে না। আমার কাছে দেশে কী স্কিলস আছে সেটাই আসলে ম্যাটার করে। আর যদি ইউনিভার্সিটি টার্গেট করতেই হয়, আমি বলবো তুমি হার্ভার্ড, MIT, স্ট্যানফোর্ড, অক্সফোর্ড টার্গেট করো। কারণ সেই জায়গাতে গিয়ে আমার বাংলাদেশি স্বাক্ষর রাখতে হবে। বুয়েটে তো সবাই বাংলাদেশি আমরা পড়ি, বাট আমার বিশ্বের দরবারে যদি আমার নিজেকে তুলে ধরতে হয়, সো আমার চিন্তাধারাটা আরও বড় করতে হবে। তো তোমরা যারা জুনিয়র আছো না, বিশেষ করে যারা 7, 8, 9, 10, আমি বলবো তোমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে বেশি ফোকাস দাও, অলিম্পিয়াড করো, এই জিনিসগুলোতে বেশি গুরুত্ব দাও। আর যারা 11, 12 কিংবা অ্যাডমিশনের কাছাকাছি চলে আসছো, তোমরা যাদের এখন সিলেবাস শেষ হয় নাই, তোমরা কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে পড়ার চেষ্টা করো। আর কখনোই আমি অভিভাবকদের বলবো, কখনোই যেন তাদের সন্তানের প্রেশার না দেওয়া হয়। ছোটোবেলা থেকে একদম ইনহিউম্যান এই জিনিসটা, যে আমরা বাচ্চাদেরকে বলি, এটা আমি শুনেছি, শোনা কথা। আমার বাবা মা আলহামদুলিল্লাহ কোনোদিনই আমাকে এরকম কোনো প্রেশার দেওয়া নেই, যার কারণেই আমি বলবো যে আমি আজকে যেখানে আছি সেখানে আসতে পারি। কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে কিছুই সম্ভব হইতো না। তো আমি অভিভাবকদেরকে বলবো যে আপনার বাচ্চারা যা করতে চায়, অ্যাজ লং এজ ইট ইজ হালাল, ইসলামিক দৃষ্টিকোণ ভিউ থেকে, আপনি সেটা করতে দেন। সেটা এন্টারপ্রেনারশিপ হোক বা ম্যাথ অলিম্পিয়াড হোক, ফিজিক্স অলিম্পিয়াড, এগুলো তো করতে দেন। একাডেমিক এত বেশি, একাডেমিক অবশ্যই সে কন্টিনিউ করবে, তার পাশাপাশি আমি বলবো যে যেখানে সে তার পোটেনশিয়াল আছে সেটা যেন সে ফুলফিল করতে পারে। এবং যারা অ্যাডমিশনের শিক্ষার্থী বা অ্যাডমিশন ফেজে প্রবেশ করবে, তাদের উপর যেন কোনো প্রেশারটা দেওয়া না হয়, তোমাকে বুয়েটে চান্স পাইতে হবে, নাহলে মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। এটা করলে আমি বলবো যে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। এই প্রেশারটা নিলেই সে আসলে হয়তো অনেক বেশি লেখাপড়া করবে, বাট বুয়েট পরীক্ষার হলে গিয়ে দেখবে ঘাবড়ে গেছে। তখন লাভটা হলো কি, আমি অনেককে চিনি যে খুবই ভালো প্রিপারেশন ছিল কিন্তু চান্সই পায় নাই। তো দিন শেষে আমি যেটা বললাম যে এই 2024 সালে এসে মেইনলি স্কিলসটাই মেইন, এবং ওই ভার্সিটিটা এত বেশি ম্যাটার করে না অ্যাজ লং এজ আমি লেখাপড়া করছি। সো যে কোনো ভার্সিটি থেকে আন্ডারগ্রেড করলেই সেটা আলহামদুলিল্লাহ সমস্যা নেই, এবং তারপরে সে যেখানেই যাক। তো আমি এটুকুই, আমি সর্বশেষে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আমাকে আল্লাহ যাই দিয়েছে, এবং ভবিষ্যতে আমার লাইফে, কেরিয়ারে আমি আল্লাহ রিজিকের মালিক, যা করবে আল্লাহর হাতেই। তবে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে এখন পর্যন্ত স্যাটিসফাইড। এবং এতক্ষণ পর্যন্ত আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।